সুধী শ্রোতা বন্ধু সকলকে জানাই শুভ সন্ধ্যা। কখন সেই গোধূলি পার হয়ে গেছে। এখন উত্তর আকাশে দুই একটা নক্ষত্র চোখে পড়ে। বড়দের শ্রদ্ধা, ছোটদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানি। আপনাদের সঙ্গে গল্প পাঠে আমি অজয়। আর একটি রাত্রি, একটি অভিজ্ঞতা, আর হরিনারায়ণ বিশ্বাস সেরা 100 গল্প, এই বইটি থেকে। হ্যাঁ সুধী শ্রোতা বন্ধু, গল্পটি কেমন লাগলো জানাতে, ভালো লেগে থাকলে লাইক করতে, আপনার মূল্যবান কমেন্ট করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। গল্পগুলির নোটিফিকেশান আপডেট পেতে আপনার চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনটিতে অল করে নিতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, একটি রাত্রি, একটি অভিজ্ঞতা। স্বনামধন্য লেখক হরিনারায়ণ বিশ্বাস। অন্ধকারচ্ছন্ন থমথমে রাত্রি, নিবিড় অরণ্য। ওই অরণ্যের একটা বড় গাছের তেডালা মানে গাছে ডাল থাকে। 3 নম্বর ডালটিকে বলা হয় তেডালা। 3টি বাহু প্রশস্ত করে একটু বসার বা দাঁড়ানোর জন্য প্রকৃতির স্থানে বসে আছি আমি। একটু দূরে অন্য একটা ডালে রঘুবীর বসে আছে। আমার হাতে দোনালা বন্দুক, রঘুবীরের কাছে সড়কি ও লাঠি। আসামের এই অরণ্য নিবিড় ও দুর্ভেদ্য। বড় বড় মহিরুহ বলতে বড় বড় গাছের যে উচ্চতা, যে কাণ্ড, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে উচ্চ থেকে উচ্চতর হয়েছে। দিনের বেলাও সূর্যরশ্মি মাটিতে পড়তে পায় না। গাছের পাতার ফাঁক দিয়ে অল্প একটু আলো আসে। যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ অরণ্যের মধ্যে মোটামুটি দৃষ্টি চলে। কিন্তু যখনই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, গাছের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, তখনই এই বননীর অভ্যন্তরে অন্ধকারে ভরে যায়। অন্ধকারের রাজত্ব এখানে, আলো পুরোপুরি নির্বাসিত। তাই অরণ্যের মাটি কালো ও স্যাঁতসেঁতে। অরণ্যের গভীরে বাস করে চিতা, হায়না, ভাল্লুক, বাঘ, বুনো শুয়োর, অজস্র হরিণ, আরও নানান প্রাণী। আমি আবগারি বিভাগে চাকরি করি। স্থানীয় অধিবাসীদের মন নানা কুসংস্কারে ভরা। ভূতের ভয় পায় তারা, অন্ধকারের ভয় পায়, অত্যন্ত প্রবলভাবে ভয় পায় তারা। তাই সন্ধ্যা নামার পর পারতপক্ষে কেউ আর বাড়ির বার হয় না। ফলে প্রচণ্ড পরিশ্রমে তারা যে ফসল ফলায় রাত্রিতে, হরিণ ও বুনো শুয়োর তা
নষ্ট করে। সরকার থেকে তাই হরিণ ও বুনো শুয়োর মারার জন্য পুরস্কার ঘোষিত হয়েছে। আমার অখণ্ড অবসর, এই অখণ্ড অবসরে তাই রঘুবীরকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি। অরণ্যের শান্ত পরিবেশে আমরা যেন মূর্তিমান দুই ভগ্নদূত। যখন ফিরি সঙ্গে থাকে দুই একটা হরিণ বা শুয়োর। সম্প্রতি গুজব রটেছে যে অরণ্যের দেবতা নাকি মানুষের এই অনধিকার প্রবেশকে বরদাস্ত করতে পারছেন না। প্রমাণস্বরূপ বলা হচ্ছে আজকাল শিকারীরা অরণ্যের মধ্যে প্রবেশ করলেই নানা বিপদের সম্মুখীন হচ্ছে। হরিণ বধ করার জন্য যখনই তারা লক্ষ্য স্থির করে তখনই নাকি লক্ষ্যপথে এসে হাজির হয় এক মানব শিশু। আর আবির্ভাবের সঙ্গে সঙ্গে হরিণগুলো কোথায় হারিয়ে যায়। মানব শিশুকে বধ করার মনোবর্তী কোনো শিকারীরই থাকে না। অবাক বিস্ময়ে যখন তারা চিন্তা করে দেখে কোথা থেকে এলো এই মানব শিশু এই ভয়াবহ অরণ্যে। ঠিক ঠিক সেই সময় একটা ভয়াবহ আওয়াজ শোনা যায় আর চকিতে মানব শিশু অন্তর্ধান করে। সেই দিন অরণ্যে আর কোনো প্রাণীকে পাওয়া যায় না। শিকারীদের মতে ওই মানব শিশু অরণ্যের রক্ষাকর্তা। প্রজাকুলকে রক্ষা করার জন্য প্রয়োজনের সময় রক্ষাকর্তা আবির্ভূত হন। সেদিন সোম সাহেবও সেই কথাই বললেন। সোম সাহেব একজন নামকরা কন্ট্রাক্টর। তার কথা আমি হেসে উড়িয়ে দিতে পারি না। সোম সাহেব বললেন, চৌধুরী বাবু, ওই নির্জন ভয়াবহ সাপত সংকুল অরণ্যে মানব শিশুর আবির্ভাব সত্যি বিস্ময়জনক। আমি বলি, আপনার দেখার ভুল হয়নি তো? আরে মশাই, আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে ছিল আরো 4-5 জন। আপনি কি বলতে চান সকলেরই চোখ খারাপ? না না, তা কেন? তবে কি জানেন, আজকের যুগে ওইসব আজগুবি ব্যাপার কি কেউ বিশ্বাস করবে? বিশ্বাস অবিশ্বাসের কথা আর বলবেন না। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা দিতে পারি না। ওই মানব শিশু অমনি এক বিতর্কের বিষয়। আপনার যদি ইচ্ছা থাকে সচক্ষে দেখে আসুন, সন্দেহ ভঞ্জন হয়ে যাক। কোন জায়গায় আপনি তার দেখা পেয়েছিলেন? অরণ্যের ঠিক মাঝখানে, যেখানে নুনো মাটি আছে সেইখানে। গাছের উপর বসে সোম সাহেবের কথাগুলো ভাবছিলাম। কেমন যেন অস্বস্তি লাগছে। অন্ধকারচ্ছন্ন চারিদিক, কাছের ও দূরের থেকে নানা প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে। দূর থেকে গম্ভীর স্বরে বাঘের ডাক শোনা গেল। তাকিয়ে দেখলাম রঘুবীর ও নিশ্চল। আমাদের সামনে সেই লবণ ক্ষেত্র। অন্ধকার রাত্রিতে সাদা মানুষের মতো নুনের উপরে চাঁদের আবছা আলোর রেশ। উজ্জ্বল সাদা রং দেখা যাচ্ছে। চোখে পড়ছে বিরাট বিরাট মহিরুহের কালো কালো কাণ্ড মানুষের মতো। সহসা জোরে বাতাস বইতে লাগলো। নিথর বনানী
নানান শব্দে মুখর হয়ে উঠল। পাতার মরমরে জোনাকির দুটিতে শ্রীগালের হুঙ্কার রবে, রাত জাগা পাখির কাকলিতে, সাপদের হুঙ্কারে, বাতাসের শীতল স্পর্শে অদ্ভুত রহস্যময় অপার্থিব অনুভূতি ক্রমে ক্রমে আমার মনের উপর প্রভাব বিস্তার করতে লাগলো। মনে হলো আমি যেন সেই ঐতিহাসিক যুগের অস্ত্রবিহীন এক গুহা মানব। আমার সামনে এক বিরাটকায় অজগর ধীরে ধীরে আমাকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি আমার আর শরীরে অবশিষ্ট নেই। মায়ের স্পর্শে ও অজগরের দৃষ্টিতে আমি সম্মোহিত হয়ে গেছি। নিশ্চিত মৃত্যু আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে, আসছে, আসছে। সহসা একটা চাপা কণ্ঠের আওয়াজ চমকে আমার চপক ভাঙল। সম্মোহনের ঘোর থেকে আমার মুক্তি ঘটল। শুনলাম রঘুবীরের কণ্ঠস্বর, বাবুজি, হরিণ। হরিণ? চমকে উঠলাম। চমকে চোটে হয়তো পড়েই যেতাম ওই উঁচু ডাল থেকে, কিন্তু সৌভাগ্যক্রমে দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছিলাম বলে অপঘাত মৃত্যু থেকে রক্ষা পেলাম সেই যাত্রা। বেশ কিছুক্ষণ লাগলো সামলে নিতে। তারপর ওই সাদা নুন ভরা জমিটার দিকে তাকালাম। ওই সাদা ক্ষেত্রের মধ্যে দুটো কালো ছায়া, ছায়াগুলো নড়ছে। নড়ছে বলেই ওগুলো যে প্রাণী তা বোঝা যাচ্ছে, নইলে এই ঘন অন্ধকারে কিছুই বোঝা যেত না। বন্দুকটা ঠিক করে নিয়ে আলো ফেললাম লক্ষ্যস্থলের দিকে। আলো বৃত্তে দেখা গেল দুটো সুন্দর হরিণ চড়ে বেড়াচ্ছে, আর তারা নুন চেটে চেটে খাচ্ছে। বন্দুকে গুলি লোড করলাম। এবার গুলি ছুড়লাম। একটা হরিণ পড়ে গেল, অন্যটা ছুটে পালালো। যে ভয় আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছিল, বন্দুকের আওয়াজে তা কেটে গেল। এখন আর কোনো কাজ নেই, চুপচাপ প্রভাতের জন্য অপেক্ষা করা। নিচে নামলে সাপদের শিকার হওয়ার সম্ভাবনা। একটা সিগারেট ধরালাম। রঘুবীরকেও একটা দিলাম। রঘুবীর বলল, সাব লক্ষ্য রাখবেন যেন বাঘে হরিণটা নিয়ে না পালায়। বললাম, ঠিক আছে, তুমিও লক্ষ্য রেখো আর দেখো, যদি বাঘ আসে ক্ষতি কি, আর চাই বা কি, হরিণ শিকার করতে এসে বাঘ শিকার হয়ে যাবে। রঘুবীর সহসা থেমে গেল। ইশারা করে নিচের দিকে দেখালো। দেখলাম
মৃত হরিণের কাছে কি একটা জন্তু ঘুরে বেড়াচ্ছে। চকিতে বন্দুক বাগিয়ে স্পটলাইট জ্বালালাম, জ্বালিয়ে চমকে উঠলাম। দেখলাম মৃত হরিণের পাশেই দাঁড়িয়ে রয়েছে একটা মানব শিশু, সম্পূর্ণ নগ্ন, কাঁধে ধনুক বাণ। ধীরে ধীরে মানব শিশুটি হরিণটাকে ঠেলছে। আলো পড়তেই সে তাকালো। কি বিভৎস সে দৃষ্টি! জ্বলন্ত অঙ্গারের মতো দুটো চোখ, হিংস্র দাঁত, মাথার চুল রক্তাভ। আমাদের দিক থেকে আর কোনো সারা শব্দ না পেয়ে দৃষ্টি সরিয়ে দিয়ে সে আবার হরিণটাকে ঠেলতে লাগলো। বিস্ময়ের চোটে বন্দুকটা সহসা স্থানচ্যুত হয়ে নিচে পড়ে গেল আমার। দেখলাম মৃত হরিণটা হঠাৎ উঠে দাঁড়ালো এবং সেই ধনুকধারী মানব শিশু তার পিঠে চড়তে সেটা ক্ষিপ্রপদে অরণ্যের গভীরে চলে গেল। এবং হঠাৎই আমার স্পটলাইটটা নিভে গেল। তারপরই শোনা গেল একটা অপার্থিব আওয়াজ, যেন তারা মাটির করে উঠে আসতে চাইছে। অরণ্যের সমস্ত প্রাণীর আওয়াজ একদম থেমে গেল। খানিক পরে ওই অপার্থিব আওয়াজও থামল। সারা রাত আমি আর রঘুবীর স্থানের মতো বসে রইলাম। আমাদের কোনো বোধ শক্তি আর অবশিষ্ট নেই। একই দেখলাম আমরা, এই গভীর অরণ্যে হিংস্র শ্বাসপদের মাঝে মানব শিশুর অস্তিত্ব তো কল্পনার অতীত। তবে তো সোম সাহেবের কথাই ঠিক। ওই কি অরণ্যের রক্ষাকর্তা, অরণ্যদেব? নইলে মৃত হরিণের জন্য তার প্রাণ আকুল হবে কেন? তবে কি সে মৃতদেহ প্রাণ সঞ্চার করতে পারে? এইসব ভাবতে ভাবতে রাত্রি প্রভাত হলো। আমি আর রঘুবীর গাছ থেকে নেমে ভাঙা বন্দুকের টুকরোগুলো সংগ্রহ করে এগিয়ে গেলাম সেই লবণ ক্ষেত্রের দিকে, যেখানে হরিণটা পড়েছিল। সেখানে প্রচুর রক্তের দাগ, কিন্তু তন্ন তন্ন করে অনুসন্ধান করেও আমরা মৃত বা আহত কোনো হরিণের দেখা পাইনি। তোরা তো কালের মানুষ, হয়তো আমার বাস্তব অভিজ্ঞতাকে তোরা নিছক গল্প বলে অবিশ্বাস করবি, কিন্তু ভেবে দেখ, আমার নয় ভুল হতে পারে, কিন্তু রঘুবীর, সোম সাহেব আরও অনেকের কি একই ভুল হবে? গল্প শেষ করে দাদু বলেছিলেন। দাদুর প্রশ্নের জবাব আমরা দিতে পারিনি, শুধু চুপচাপ বসেছিলাম। রহস্য সন্ধানে ডিসেম্বর 1972 সালে গল্পটি প্রকাশিত হয়। সুধী শ্রোতা বন্ধু, মলজিৎ সেনের ছায়া পরবর্তী গল্প। আসাম থেকে এক বন্ধু ঘন ঘন পত্রঘাত করছিল। লিখছিল, একবার এখানে এসে বেরিয়ে যাও, বুঝবে প্রকৃতিকে কেন লীলাচল চঞ্চল বলা হয়। একটু খোটা দিয়েই লিখেছিল, তোমরা পাহাড় পর্বত কল্পনা করো আর তারই বর্ণনা পাঠক পাঠিকাকে উপহার দাও, অথচ ইট কাঠ পাথর ছাড়া কিছুই তোমরা দেখো না। ভেবে দেখলাম অপবাদটা একেবারে মিথ্যে না, তাই ওটা ঘোচবার জন্য বেরিয়ে পড়লাম। বন্ধু যে এতটুকু বাড়িয়ে বলেনি তা ট্রেনে যেতে যেতেই টের পেলাম। জানালার ধারে বসেছিলাম, শুধু ঘন সবুজের শোভা আর পাহাড়ের সারি।
অকবির মনেও কবিত্ব এসে যাওয়া বিচিত্র নয়। বন্ধু স্টেশনে এসেছিল, আনন্দে ও আমাকে জড়িয়ে ধরল। আমিও অভিভূত হলাম। দেবু অর্থাৎ আমার বন্ধু। দেবু ওখানকার ডাক্তার, অল্প কিছুদিন হলো প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু ইতিমধ্যেই নাম করে ফেলেছে। এখনো বিয়ে করেনি, একা থাকে। তাই আমাকে নিয়ে ও মেতে উঠল। কয়েকটা দিন বেশ হইচই করে আনন্দে কেটে গেল। শুনেছিলাম আসামে রহস্য রোমাঞ্চ পত্রিকার খুব কদর। দেবু আবার বেশ ফলাও করে আমার নাম চাউর করে দিয়েছিল। বলেছিল ওসব পত্রিকায় আমি নিয়মিত লিখি। ফলে কিছু স্থানীয় বাসিন্দা কৌতূহল প্রকাশ করেছিলেন। আমার সঙ্গে আলাপ করে আমাকে প্রশ্ন বানে একেবারে জর্জরিত করে তুলেছিলেন। অবশ্য আমি যে মনে মনে আত্মপ্রসাদ অনুভব করিনি, এ কথা বললে সত্যের অপলাপ করা হবে। একদিন সকাল 8টায় আমি দেবুর বাড়ির রাস্তার দিকের বারান্দায় একটা বই নিয়ে বসেছি। মাঝে মাঝে মুখ তুলে পথ দিয়ে লোকজনের চলাফেরা দেখছি। দেবু একজন রোগীর বাড়ি গিয়েছিল, ফিরতে একটু দেরি হবে বলেছিল। গেট খোলার শব্দে আমি চোখ তুললাম। যিনি এলেন তার নাম মিস্টার হাজারিকা, দেবুরই একজন পেশেন্ট। দেবুর মুখেই শুনেছিলাম ভদ্রলোকের বয়স বেশি নয়, একসময় নাকি খুব ভালো স্বাস্থ্য ছিল, কিন্তু গত ক বছর ধরে তিনি কেমন যেন শুকিয়ে যাচ্ছেন। ভদ্রলোকের দু চোখ কোটরে ঢুকে গেছে, পাণ্ডুর মুখ, গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে, যেন একটু জীবিত সব। ভদ্রলোকের রোগ যে আসলে কি তা বহু পরীক্ষা করেও ধরা যায়। খিদে হয় না, ঘুম হয় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। অথচ সব রকম প্যাথোলজিক্যাল টেস্ট করেও শরীরে কোনো অস্বাভাবিকতা বা কিছুর অভাব ধরা পড়েনি। দেবুই বলেছিল কেসটা বড় অদ্ভুত। সে মেডিকেল জার্নালে ভদ্রলোকের কেস হিস্ট্রি প্রকাশ করেছিল। একজন বিশেষজ্ঞ তাকে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বাতলেও দিয়েছেন, কিন্তু তাতেও কোনো উপকার হয়নি। ডাক্তারবাবু বাড়ি নেই। আমার মুখে শুনে তিনি বললেন, সেটা তিনি জানেন। আমার কাছেই তিনি এসেছেন। আমি ভদ্রতার খাতিরে তাকে বসতে বললাম। বসুন। মনে মনে ভাবলাম আমার কাছে আবার তার কি দরকার পড়ল। একটা চেয়ার টেনে আমার মুখোমুখি তিনি বসলেন। সত্যি কথা বলতে কি, ওই উজ্জ্বল দিনের আলো সত্ত্বেও তার সান্নিধ্য যেন কেন জানি না আমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। গা ছমছম করে উঠল, যেন ওর উপস্থিতি অশরীরী আত্মার কথা আমাকে মনে করিয়ে দিল। ভদ্রলোক কোটরে ঢুকে যাওয়া দু চোখ দিয়ে আমাকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার ঠোঁটের ফাঁকে মৃত কৌতুকের হাসি ঝিলিক খেলে গেল।
অস্বস্তি আরো বেড়ে গেল। ভদ্রলোক কুকুক করে কয়েকবার কাশলেন, তারপর যেন অনেকটা ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, আপনাকে বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না। আপনার কয়েকটা গল্প আমি পড়েছি। ভদ্রলোক একটু থেমে বলতে লাগলেন, অলৌকিক কাহিনী নিয়ে আপনি বেশ লেখেন। একজন গুণমুগ্ধ পাঠক, এই ভেবে এতক্ষণে আমি যেন ধাতস্থ হলাম। আপনাকে আমি একটা কাহিনী শোনাতে চাই। ভদ্রলোক সোজাসুজি প্রসঙ্গ অবতারণা করলেন। আমি নিজের প্রশংসা শুনবো বলে প্রস্তুত হচ্ছিলাম, হতাশ হলাম। যা হোক, মুখে বললাম, বেশ তো, বলুন, আমি শুনবো। ধন্যবাদ। ভদ্রলোক ভাবলেশহীন মুখে উক্তি করলেন। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, আমি জানি আমার দিন ফুরিয়ে এসেছে, এমনকি কবে মারা যাব তাও আমার অজানা নয়। তাই এখন আপনাকে বলতে কোনো বাধা নেই। আমি একটু চমকে উঠলাম। ভদ্রলোক বলেন কি, কবে মারা যাবেন তাও তিনি জানেন? আগে একজনকে সব খুলে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না। আপনি উপযুক্ত লোক, দয়া করে আমার কাহিনী আপনি পত্রিকায় ছাপিয়ে দেবেন। আমার অপরাধের কথা সবাই জানো, আমি তাই চাই। ভদ্রলোক তার পাশের চেয়ারটার দিকে মুখ ফেরালেন, যেন কেউ সেখানে বসে আছে। তাকেই শুনিয়ে এই কথাটা বললেন। আমার গা আবার শিউরে উঠল। 5 বছর আগে আমার চেহারা এমন ছিল না। ভদ্রলোক আমার দিকে ফিরে শুরু করলেন। আমি একজন ভালো অ্যাথলেটিক ছিলাম। শরীরে মেয়েদের বালাই ছিল না, অথচ পুষ্ট দেহ ছিল। আমি এক চা বাগানের হেড অফিসে কাজ করতাম। সেখানেই বড়ুয়ার সঙ্গে আমার আলাপ হয়। ভদ্রলোক আবার চুপ করলেন, যেন পুরনো দিনের কথায় নিজেকে হারিয়ে ফেললেন। তারপর আমার দিকে ফিরে বলতে লাগলেন, বড়ুয়া আমার থেকে বয়সে ছোট হলেও আগেই ওই অফিসে ঢুকেছিল। বেশ সুন্দর চেহারা, অনেকটা মেয়েলি ধরনের। ওর বাড়ি লামডিংয়ে। এখানে একটা ঘর ভাড়া করেও ছিল। প্রথম থেকে কেন জানি না ও আমার প্রতি আকৃষ্ট হয়। আমার থাকার জায়গা নেই, হোটেলে আছি শুনে ওর সঙ্গে থাকার জন্য পিরাপিরি করতে থাকে। আমিও ভেবে দেখলাম তাতে আমার অনেক সুবিধে। যা মাইনে পায় তার বেশিরভাগ হোটেলে খরচাই চলে যায়। তার চাইতে ওর সঙ্গে শেয়ার করে থাকলে অনেক কম খরচ হবে। রান্নার জন্য একজন লোক রেখে দিলে আরো সুরাহা হবে। আমিও ওর প্রস্তাবে সম্মত হলাম। বেশ কিছুদিন কেটে গেল। ভালোই ছিলাম, টাকা পয়সাও বাজাচ্ছিলাম। বড়ুয়া ক্রমেই আমার একান্ত অনুগত হয়ে পড়ল। আমার সুখ সুবিধার দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি লক্ষ্য করে আমি বেশ মজা পেতাম। ক্রমে এমন অবস্থা হলো যে ও যেন আমার মধ্যে নিজের সত্তাকে হারিয়ে ফেলল। মাঝরাতে আমি ওকে সিগারেট আনতে বললে 1 মাইল হেঁটে
তাও এনে দিতে ও এতটুকু বিরক্তি প্রকাশ করতো না, বরং আমাকে খুশি করতে পড়ে ও যেন তৃপ্ত হতো। এক কথায় আমার জন্য সব ত্যাগ করতে ও প্রস্তুত ছিল। দেখতে দেখতে কয়েকটা বছর গড়িয়ে গেল। আমার মধ্যে একটা পরিবর্তন এলো। এতদিন আমি বড়ুয়ার এই আত্মনিবেদনে আত্মতুষ্টি অনুভব করতাম, কিন্তু আর যেন ওকে ভালো লাগছে না আমার। এই একঘেয়েমি, বৈচিত্র্যহীনতা অসহনীয় মনে হতে লাগলো আমার। ওর ওই মেয়েলি স্বভাব আমার দু চোখের বিষ হয়ে উঠল। আমি যেন হাঁপিয়ে উঠলাম। ওর সঙ্গ ত্যাগ করবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওকে কাজ ছাড়া করতে পারলাম না। বড়ুয়া নানা ছলছুতো করে আমার আলাদা থাকার ব্যবস্থা বন্ধ করে দিতে লাগলো। আমি মনে মনে রেগে উঠলাম, ওর সঙ্গে নিষ্ঠুরের মতো ব্যবহার করতে লাগলাম। তাতে ওর মুখের ব্যথার চিহ্ন ফুটে উঠত, আর সেটা লক্ষ্য করে আমি উল্লাস বোধ করতাম। নিজের অজান্তেই আমি হিংস্র হয়ে উঠেছিলাম। এসব সত্ত্বেও বড়ুয়া কিন্তু আমাকে ছাড়ল না, ছায়ার মতো আমার পাশে পাশে থাকত। শেষ পর্যন্ত আমি মরিয়া হয়ে উঠলাম। ওর হাত থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। অনেক ভেবে চিনতে ঠিক করলাম ওকে আমি খুন করব। আমি মতলব আঁটতে লাগলাম। এমনভাবে কাজ হাসিল করতে হবে যাতে আমার উপর সন্দেহ না আসে। শেষ পর্যন্ত সকলের চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলাম। আমাকে সন্দেহ করার কোনো কারণই ছিল না। কিন্তু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ও আমার দিকে চোখ মেলে তাকালো। সেই চোখে রাগ বা অভিযোগ ছিল না, ছিল ভৎসনা। ভৎসনা বিড়বিড় করে ও বলল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার পাশে ছায়ার মতো আমি থাকব। মিস্টার হাজারিকা একটু থামলেন। আমি ওর স্বীকারোক্তি শুনে বেশ সংবিত হারিয়ে ফেলেছি। ছায়ার মতো আমারও মনের অবস্থা। বড়ুয়া ওর কথা রেখেছে। হাজারিকা আবার শুরু করলেন, মৃত্যুর পর মুহূর্ত থেকে ছায়ার মতো আমার পাশে পাশে রয়েছে। দিনে রাতে সব সময় আমি ওর উপস্থিতি অনুভব করি। এখনো ও আমার পাশে বসে আছে। হাজারিকা পাশের চেয়ারের দিকে ঘাড় ফেরালেন। আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশিহরণ বয়ে গেল। আমিও যন্ত্রের মতো ঘাড় ফেরালাম, আর সঙ্গে সঙ্গে আটকে উঠলাম। আমার স্পষ্ট মনে হলো কেউ যেন চেয়ারে বসে আছে, একটা আবছা ছায়ামূর্তি। আমার মাথা ঘুরে উঠল। একটু ধাতস্থ হয়ে আবার চেয়ারের দিকে তাকালাম। এবার কিন্তু কিছু দেখতে পেলাম না। মিস্টার হাজারিকা আমার মুখের দিকে তাকিয়েছিলেন। তার মুখে বিচিত্র এক হাসি ফুটে উঠল। তিনি বললেন, জানেন, ও আমার কানে ফিসফিস করে কথা বলে। তাই আজ আমি সাহস করে সব কথা আপনাকে খুলে বলতে ভরসা পাচ্ছি, কারণ ও আমাকে বলেছে আর মাত্র একটা মাস আমার আয়ু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাজারিকা বললেন, মরেও আমি ওর হাত থেকে নিষ্কৃতি পাব না। তিনি উঠে দাঁড়ালেন। আমার স্পষ্ট মনে হলো আরও একজন কেউ পাশের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
আমাকে ধন্যবাদ জানিয়ে হাজারিকা হাঁটতে শুরু করলেন। আর আমি দ্বিতীয়বার ভয়ানক চমকে উঠলাম। মাথার উপর কড়া রোদ, মিস্টার হাজারিকা হাঁটছেন, তার পাশে পাশে তার ছায়াও চলছে, কিন্তু ছায়া একটা নয়, দুটো। ধন্যবাদ। শুনছিলেন ছায়া, মাসিক রহস্য পত্রিকা, মলজিন সেনের লেখা, জানুয়ারি 1973 সালে এটি প্রকাশিত হয়। শুভরাত্রি, গড ব্লেস, টেক কেয়ার। সঙ্গে আমি অজয় বিদায় নিচ্ছি।